আসসালামু আলাইকুম। ৫ বছর আগের আফগানিস্তানের রাজধানী কাবুলে বিজয়ের বেশে প্রবেশ করেছিল তালেবান। প্রায় ২ দশক আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক অভিযানে প্রথম তালেবান সরকারের পতনের পর দীর্ঘ যুদ্ধ, অস্থিরতা ও বিদেশি সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে ২০২১ সালের আগস্টে আবারও ক্ষমতায় ফিরে আসে সংগঠনটি। সেই প্রত্যাবর্তনের সময় কাবুলে ছিল চরম বিশৃঙ্খলা, বিদেশি সেনা প্রত্যাহার, বিমানবন্দরে মানুষের ভিড় এবং ভয়াবহ বোমা হামলায় প্রায় ২০০ আফগানের প্রাণহানি বিশ্বকে নাড়া দিয়েছিল। কিন্তু ৫ বছর পরের কাবুল অনেকটাই ভিন্ন। শহরে এখন তুলনামূলক শান্ত, পরিচ্ছন্ন এবং নিরাপদ। রাস্তায় আগের মতো সশস্ত্র গাড়িবহর বা বিস্ফোরণের আতঙ্ক নেই। তবে এই আপাত স্থিতিশীলতার আড়ালে রয়েছে গভীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। তালেবানের সবচেয়ে বড় সাফল্যগুলোর একটি হল পুরো আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রথম শাসনামলে তালেবান দেশের সব অঞ্চলের নিয়ন্ত্রণে নিতে পারেনি। উত্তরাঞ্চলের প্রতিরোধকারী গোষ্ঠীগুলো পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক অভিযানের গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠেছিল। এবার সেই ভুল থেকে শিক্ষা নিয়ে তালেবান দেশের প্রায় প্রতিটি অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। একই সঙ্গে নিরাপত্তা পরিস্থিতিরও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ইসলামিক স্টেট খোরাসান বা আইএসকেপির মতো সশস্ত্র গোষ্ঠীর হুমকি থাকলেও তালেবান তাদের কার্যক্রম অনেকটাই সীমিত রাখতে সক্ষম হয়েছে। বর্তমানে বড় কোনো সশস্ত্র বিদ্রোহ তালেবান সরকারের নিয়ন্ত্রণকে গুরুতরভাবে চ্যালেঞ্জ করছে না। ফলে আফগানরা এমন অনেক এলাকায় যাতায়াত করতে পারছেন যেখানে কয়েক বছর আগেও নিরাপত্তাহীনতার কারণে যাওয়া প্রায় অসম্ভব ছিল। অর্থনীতির ক্ষেত্রে তালেবানের অর্জন আরও জটিল। ২ দশক ধরে আফগান অর্থনীতি ব্যাপকভাবে আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল ছিল। ২০২১ সালে বিদেশি সেনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণ আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় অর্থনীতিতে বড় ধাক্কা খায়। তারপরও তালেবান সরকার অর্থনীতিকে সম্পূর্ণ ভেঙে পড়তে দেয়নি। নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ফলে ব্যবসা বাণিজ্য ও প্রাকৃতিক সম্পদ আহরণের সুযোগ বেড়েছে। বিদেশ থেকে ফিরে আসা কিছু আফগান নাগরিক দেশে অর্থ ও বিনিয়োগ নিয়ে এসেছেন। কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে সরকারের সক্ষমতাও বেড়েছে। একই সঙ্গে বিদেশে থাকা আফগানরা দেশে বিপুল পরিমাণ অর্থ পাঠিয়ে অর্থনীতিকে সচল রাখতে ভূমিকা রাখছেন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্কও তালেবান সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি বড় অবকাঠামো প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে কুশ তেপাখাল, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত বা টিএপিআই গ্যাস পাইপলাইন এবং উজবেকিস্তানের সঙ্গে বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণের মতো প্রকল্প রয়েছে। বিভিন্ন অঞ্চলে সড়ক ও নির্মাণ কাজও চলছে। এসব উদ্যোগে ভবিষ্যতে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে পারে। তবে সরকারের আর্থিক ব্যবস্থাপনা এখনো যথেষ্ট স্বচ্ছ নয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ও কার্যকর করার পরিবর্তে ক্ষমতা কেন্দ্রীভূত করার প্রবণতা প্রশাসনের জবাবদিহি ও দুর্নীতি মোকাবেলার সক্ষমতাকে সীমিত করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। তবে তালেবানের সবচেয়ে বড় ব্যর্থতা নিঃসন্দেহে তাদের সামাজিক নীতি। গত ৫ বছরে নারী ও মেয়েদের একের পর এক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ষষ্ঠ শ্রেণীর পর মেয়েদের আধুনিক শিক্ষার সুযোগ বন্ধ রাখা হয়েছে। উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রেও নারীদের অংশগ্রহণ কঠোরভাবে সীমিত করা হয়েছে। এর ফলে আফগানিস্তান বিশ্বের সবচেয়ে কঠোর লিঙ্গ বৈষম্যমূলক সমাজগুলোর একটি হিসেবে পরিচিত হয়েছে। এর প্রভাব শুধু সামাজিক নয়, অর্থনৈতিকও। দেশটিতে নারী চিকিৎসক, শিক্ষক, প্রকৌশলী সহ বিভিন্ন পেশাজীবীর সংকট ক্রমেই বাড়ছে। একদিকে তালেবান বলছে মেয়েদের জন্য স্কুল যথেষ্ট নিরাপদ বা উপযুক্ত নয়, অন্যদিকে আফগানিস্তানের স্বাস্থ্য, শিক্ষা ও প্রশাসন ক্রমেই দক্ষ নারী কর্মীর প্রয়োজন অনুভব করছে। শিক্ষা ব্যবস্থার সামগ্রিক মানও ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষ শিক্ষক এবং শিক্ষাবিদ ধরে রাখার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। এর বিপরীতে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে এবং সেগুলোকে রাষ্ট্রের পছন্দের শিক্ষা ব্যবস্থায় পরিণত করার প্রবণতা দেখা যাচ্ছে। ধর্মীয় শিক্ষা
আফগান সমাজে গুরুত্বপূর্ণ হলেও তা আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা ও অন্যান্য পেশাগত শিক্ষার বিকল্প হতে পারে না। একই সঙ্গে নৈতিক পুলিশিংয়ের বিস্তার মানুষের ব্যক্তিগত জীবনের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ বাড়িয়েছে, ফলে সরকার ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব বাড়ছে। রাজনৈতিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে তালেবান ব্যর্থ হয়েছে। বিভিন্ন জাতিগোষ্ঠী ও রাজনৈতিক মতাদর্শের মানুষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের পরিবর্তে ক্রমেই অল্প কয়েকজনের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে। এমনকি তালেবান আন্দোলনের ভেতরেও অনেক প্রভাবশালী নেতাকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দোহা চুক্তির আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কয়েকজন নেতাও বর্তমানে আগের মতো প্রভাবশালী নন। সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদার চারপাশে ক্ষমতার কেন্দ্রীভবন সিদ্ধান্ত গ্রহণকে আরও সীমিত করেছে। আন্তর্জাতিক ক্ষেত্রেও তালেবানের প্রত্যাশা পূরণ হয়নি। কয়েকটি দেশ কাবুলের সঙ্গে বাস্তবভিত্তিক সম্পর্ক বজায় রাখলেও আনুষ্ঠানিক আন্তর্জাতিক স্বীকৃতি এখনও সীমিত। নারী অধিকার ও শিক্ষার উপর বিধিনিষেধ বহাল থাকায় তালেবান সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় একটি অংশ থেকে বিচ্ছিন্ন। ফলে অর্থনৈতিক সহায়তা, বিনিয়োগ ও কূটনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও দেশটি নানা বাধার মুখে রয়েছে। আগামী দিনে তালেবানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সামরিক নয়, বরং জনগণের ক্রমবর্ধমান অসন্তোষ। বর্তমানে তাদের ক্ষমতা ধরে রাখার মতো যথেষ্ট সামরিক ও প্রশাসনিক সক্ষমতা রয়েছে। রাজনৈতিক বিরোধীরাও বিভক্ত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আরেকটি সামরিক হস্তক্ষেপের আগ্রহ বা সক্ষমতা নেই। কিন্তু দীর্ঘমেয়াদে সাধারণ মানুষ যদি সরকারের প্রতি এতটাই বিচ্ছিন্ন হয়ে পড়ে যে তারা তালেবান বিরোধী শক্তির প্রতি উদাসীন বা সহানুভূতিশীল হয়ে ওঠে, তখন পরিস্থিতি বদলে যেতে পারে। তাই ৫ বছর পর তালেবান আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলেও দেশটির ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থার মৌলিক প্রশ্নের উত্তর এখনও দিতে পারেনি। নিরাপত্তা ও স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ অর্জন হলেও নারী অধিকার, শিক্ষা, রাজনৈতিক অন্তর্ভুক্তি, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক স্বীকৃতির সংকট সমাধান না হলে বর্তমানে স্থিতিশীলতা দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমাধানে পরিণত হবে না। তালেবানের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো ক্ষমতা ধরে রাখা, নাকি সেই ক্ষমতার কাঠামো বদলে এমন একটি রাষ্ট্র গড়ে তোলা যেখানে জনগণের বড় অংশ নিজেদের ভবিষ্যতের সঙ্গে সরকারকে সম্পৃক্ত মনে করবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।